বরেণ্য সন্ন্যাসীদের আরও কিছু কথা। পত্রিকার 32তম বর্ষ, তৃতীয় সংখ্যা। স্বামী বলভদ্রানন্দ। একদিন নির্বাণানন্দজিকে ভক্তরা সারিবদ্ধ হয়ে প্রণাম করছেন, আর আমি তার ঘরে দাঁড়িয়ে টুকটাক সাহায্য করছি এই ব্যাপারে, সেবক মহারাজদের নির্দেশে। প্রণাম পর্ব যখন প্রায় শেষের দিকে, তখন এক মাঝবয়স্কা মহিলা জ্ঞান মহারাজের ব্যবস্থায় পূজ্যপাদ নির্বাণানন্দজির সঙ্গে আলাদাভাবে দেখা করতে এলেন। প্রণাম করে অনেকক্ষণ কথা বললেন। ঘরের এক কোণে দাঁড়িয়েছিলাম বলে কথাগুলি কানে আসছে। বুঝলাম ভদ্রমহিলা নির্বাণানন্দজি এবং অভয়ানন্দজি উভয়েরই স্নেহভাজন এবং দুঃখী, সম্ভবত সদ্য স্বামী পুত্র হারা, শিক্ষিতা, হয়তো শিক্ষিকা। মহারাজের কাছে জানতে চাইছেন কিভাবে শান্তি পাবেন, কিভাবে সময় কাটবে। মহারাজ বারবার কথার মাঝখানে বললেন, উনি তোমাকে কি বলেছেন, কিভাবে চলতে বলেছেন? বুঝলাম এই উনিটি হলেন ভরত মহারাজ। ভদ্রমহিলা বললেন, ভরত মহারাজ তাকে বলেছেন কোনো কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে। নির্বাণানন্দজি সেটাই সমর্থন করলেন। যাকে বাঘের মতো ভাবতাম, তার মধ্যেও যে একটা কোমল হৃদয় আছে, সেটা সেদিন থেকেই জানতে শুরু করেছিলাম। শঙ্করীপ্রসাদ বসুর কাছে ভরত মহারাজের কথা অনেক শুনতাম, বিশেষত সিস্টার নিবেদিতার প্রতি তাঁর আবেগপূর্ণ শ্রদ্ধার কথা। সিস্টারের সঙ্গ ভরত মহারাজ করেছেন। শঙ্করীপ্রসাদ বসু যে নিবেদিতাকে নিয়ে এত কাজ করেছেন, তার অন্যতম প্রেরণা ভরত মহারাজ। স্বল্পবাক মানুষটির চারপাশে কলকাতার সমস্ত জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষদের সমাবেশ হতো। ইন্দিরা গান্ধীর তিনি অভিভাবক স্বরূপ ছিলেন। বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যুর কিছুদিন পর যখন ইন্দিরা গান্ধী একবার কলকাতায় এসেছিলেন, তখন এক ফাঁকে বেলুড় মঠে এসেছিলেন ভরত মহারাজের কাছে। একান্তে পিতৃপ্রতিম মহারাজের কাছে বসে তিনি সেদিন কেঁদেছিলেন। দোর্দণ্ড প্রতাপ প্রধানমন্ত্রীর সারা পৃথিবীতে ওই একটিমাত্র জায়গায় ছিল সাধারণ মা হয়ে প্রাণ খুলে কাঁদবার। ইন্দিরা গান্ধী বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিক প্রণবেশ চক্রবর্তী ভরত মহারাজের ঘরে ঢুকেছিলেন। তাঁকে মহারাজ কথা বলেন, আমি প্রণবেশবাবুর কাছে শুনেছি। ভরত মহারাজের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পূজনীয় নিত্য স্বরূপানন্দজি, চিন্তাহরণ মহারাজ। তাঁর অনন্য কীর্তি রামকৃষ্ণ মিশনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংস্কৃতিক শাখা কেন্দ্র রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের প্রতিষ্ঠা। কাজে কর্মে তিনি পারফেকশনিস্ট ছিলেন। সব কিছু নিখুঁতভাবে করতে চাইতেন এবং সবাই নিখুঁতভাবে সব কাজ করুক, এটাই চাইতেন। ইনস্টিটিউট অব কালচারে থাকাকালীন পুরনো কর্মীদের কাছে শুনতাম, ভেতরের লন থেকে বিবেকানন্দ হলের দিকে তাকালে দেওয়ালে খোদাই করা যে মনোগ্রামটি দেখা যায়, সেটি প্রায় 15-20 বার তিনি লাগিয়েছেন এবং খুলিয়েছেন মনোমতো হয়নি বলে। তার মনের মতো করে একটি বইয়ের প্যাকেট বাঁধাও বেশ কঠিন ছিল। প্রুফ দেখা, বইয়ের পাতা আর কাভারের অক্ষর বিন্যাস, এমনকি চিঠির খামের উপরে একটা স্ট্যাম্প কিভাবে লাগানো হবে, সব ব্যাপারে তিনি নিখুঁত ছিলেন। একটি শৈল্পিক দৃষ্টিভঙ্গি এই সব ব্যাপারেই প্রকাশ পেত। তাঁর এই শিল্পী মনোভাব ইনস্টিটিউট অব কালচারের বাড়িটির স্থাপত্য বৈশিষ্ট্যের মধ্যেই পরিস্ফুট। পরবর্তীকালে লোকেশ্বরানন্দজিকে দেখেছি, যখন ইনস্টিটিউট অব কালচারের বাড়িটির কোনো মেরামতের প্রয়োজন হতো বা রং করার প্রয়োজন হতো, ভবনটির সৌন্দর্যের ঐতিহ্য যাতে একটুও ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতেন। যে কোনো রং দেওয়ালে বা জানালাগুলিতে করা যাবে না, আগের রং বা তার কাছাকাছি কোনো রং করতে হবে। মেঝের টাইল যদি পাল্টাতে হয়, যা ছিল সেই রকম টাইলই লাগাতে হবে। তা না পাওয়া গেলে এমন সতর্কতার সঙ্গে টাইলের রং ও নকশা বাছতে হবে যাতে তা পুরনোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। লোকেশ্বরানন্দজির মধ্যে তাঁর পূর্বসূরির কাজের প্রতি এইরকম শ্রদ্ধা ছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।